আসসালামু আলাইকুম। কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটুখানি আমাকে জানাবেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাতে হবে। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাতে হবে। কথা ঠিকঠাক শোনা যায় কিনা, ভিডিও ঠিকঠাক দেখা যায় কিনা। ওকে, জহির রায়হান বলছে জি স্যার শোনা যায়। জহির রায়হান, আপনাকে অভিনন্দন। আপনি আমাদের যে প্রথম ক্লাস টেস্টটা হয়েছে সেখানে জহির রায়হান এখন পর্যন্ত সর্বোচ্চ নম্বর পেয়েছে, 15 নম্বর পেয়েছে 20-এ। কথা শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, আরও মানুষ আসতে থাকুক। তবে প্রথম যে পরীক্ষাটা নিলাম সেটার মূল্যায়ন বলি আগে। প্রথম যে পরীক্ষাটা আমরা নিলাম ক্লাস টেস্ট 1, সেখানে পরীক্ষা দিয়েছেন 9 জন। আমাদের ক্লাসও মোটামুটি লাইভ ক্লাস করে ওই রকম 7 জন 8 জন 9 জন, তো পরীক্ষাও দিয়েছে 9 জন। যদি আমার এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ ক্লাস সরাসরি লাইভ করতে না পারলেও পরে করে নেওয়ার তো সুযোগ আছে, অনেকে হয়তো করে। আমার মানে আমার প্রত্যাশা ছিল যে পরীক্ষা সবাই দেবে, কিন্তু পরীক্ষা মাত্র 9 জন পরীক্ষা দিয়েছে, 50%-এর কম। আমি এটাতে খুবই মানসিকভাবে আহত হয়েছি। পরীক্ষাটা দেওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক, আপনারা কোনোভাবে, যারা দেয়নি তারা কেন দেয়নি জানি না। আর যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যেও 2-3 জন বাদে, 2-3 জন কই, একজন 15 পেয়েছে জহির, 2 জন বোধহয় 13 পেয়েছে, বাকি কারোরই কিন্তু পরীক্ষা ভালো হয়নি। মাত্র ছোট্ট একটু সিলেবাসের উপর পরীক্ষা, সুতরাং আমার মনে হয় পরীক্ষা আরও ভালো হওয়াটা আমাদের দরকার ছিল। তো যাই হোক, যা গিয়েছে গিয়েছে, সেটা নিয়ে আর কোনো কথা নেই। আমি এই পর্যায়ে আজকে আমরা সাহিত্যের আলোচনা শুরু করতে চাই। আজকে আমরা সাহিত্যের ক্লাস করব। আজকে আমরা একেবারে সাহিত্যের গোড়া থেকে আলোচনাটা শুরু করতে চাই। তো শুরুতে আমি বলে নিতে চাই যে সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে একটু আমরা আলোচনা করতে চাই। আমাদের বাংলা সাহিত্য 3টি যুগে বিভক্ত, আমরা সবাই জানি। কয়টি যুগ? 3টি যুগে বিভক্ত। এর মধ্যে প্রথমটা হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগটা আমাদের মূলত শুরু হয়েছে কখন? 650 সাল থেকে 1200 সাল পর্যন্ত প্রাচীন যুগ। আরেকটি মত হচ্ছে 950 থেকে 1200 সাল পর্যন্ত প্রাচীন যুগ। তো 650 থেকে 1200 এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর 950 থেকে 1200 এটা বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওকে, এ হচ্ছে আমাদের দুইটি মত। তবে এর মধ্যে এই মতটি বেশিরভাগ মানুষ গ্রহণ করেছেন, কারণ আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ, তার যে কবি সবরপায়ের জীবনকাল বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি 650 সালের ওই সময়টাতে তিনি জীবিত ছিলেন। সেই জায়গা থেকে এই মতামতটাই গ্রহণযোগ্য। ওকে, এরপর আছে আমাদের মধ্যযুগ। মধ্যযুগ শুরু হয়েছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ ছিল। তবে এই 1201 থেকে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ হলেও এর মধ্যে প্রথম 150 বছর, অর্থাৎ 1201 থেকে 1350 এই পর্যন্ত সময়কালকে বলা হয় অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ বলা হয়? কারণ এই সময়টাতে খুব বেশি উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি। এটা সম্পর্কে আমরা আলোচনা করব পরে। এই মধ্যযুগ আবার 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে চৈতন্য পূর্ববর্তী যুগ,
চৈতন্য পূর্ববর্তী যুগ, একটা হচ্ছে চৈতন্য যুগ, আর একটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। মধ্যযুগ এই 3 ভাগে বিভক্ত। তো চৈতন্য পূর্ববর্তী যুগটা হচ্ছে 1201 থেকে 1500 সাল পর্যন্ত। চৈতন্য যুগ হচ্ছে 1501 থেকে 1600 সাল পর্যন্ত। আর চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে 1601 থেকে 1800 সাল পর্যন্ত। এই চৈতন্য যুগ সম্পর্কে একটা কথা একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে মনে রাখবেন যে এই চৈতন্য হচ্ছেন শ্রী চৈতন্যদেব। এই শ্রী চৈতন্যদেব হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলা সাহিত্যে একটি অক্ষরও লেখেননি, কিন্তু তার নামে একটি সাহিত্য যুগ রয়েছে। তো কি কারণে শ্রী চৈতন্য একটা অক্ষর না লিখলেও তার নামে সাহিত্য যুগ রয়েছে, এটা নিয়ে আমাদের পরবর্তী আলোচনা আছে। আপাতত এটা মনে রাখি যে একজন ব্যক্তি যিনি একটি অক্ষরও লেখেননি, তারপরে তার নামে একটি সাহিত্য যুগ আছে, তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। এছাড়া আমাদের 3 নম্বরে রয়েছে আধুনিক যুগ। আধুনিক যুগটা আমাদের 4টি ভাগে বিভক্ত। আধুনিক যুগ আমাদের শুরু হয়েছে 1801 সালে এবং বর্তমান পর্যন্ত চলমান রয়েছে। আর আধুনিক যুগটা আসলে 4টি ভাগে বিন্যস্ত। হ্যাঁ, আধুনিক যুগে প্রথমেই রয়েছে প্রস্তুতি পর্ব, এরপরে রয়েছে বিকাশ পর্ব, এরপরে রয়েছে রবীন্দ্র যুগ, এবং এরপরেই রয়েছে অতি আধুনিক যুগ। তাহলে আধুনিক যুগ আমাদের 4টি ভাগে বিভক্ত। কি কি? প্রস্তুতি পর্ব, বিকাশ পর্ব, রবীন্দ্র যুগ এবং অতি আধুনিক যুগ। এর মধ্যে প্রস্তুতি পর্ব হচ্ছে আমাদের 1801 থেকে 1850 সাল পর্যন্ত আমাদের প্রস্তুতি পর্ব ছিল। বিকাশ পর্ব ছিল 1851 থেকে 1900 সাল পর্যন্ত। রবীন্দ্র যুগ হচ্ছে 1901 থেকে 1940 পর্যন্ত। আর 1941 থেকে বর্তমান পর্যন্ত আমাদের চলছে অতি আধুনিক যুগ। এটা হচ্ছে মূলত আমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগ। কত সাল থেকে কত সাল পর্যন্ত কোন যুগ ছিল, এই তথ্যগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় আসার মতো তথ্য। ঠিক আছে, এটা সুন্দর করে একটা স্ক্রিনশট নেন। তো আমরা আজকে আলোচনা করব মূলত প্রাচীন যুগটা। তো প্রাচীন যুগের যে সাহিত্য আলোচনা করব, তার আগে আমরা একটু প্রেক্ষাপটটা বিবেচনা করে নিতে চাই। প্রেক্ষাপটটা কি ছিল প্রাচীন যুগের, দেখেন। আচ্ছা, আপনারা একটু বলেন তো দেখি, আমাদের এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান এবং বৌদ্ধ এর মধ্যে কোন ধর্মের প্রভাব সবার আগে? কোন ধর্ম ছিল? হিন্দু, ইসলাম, মানে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই 3টা ধর্মের মধ্যে কোন ধর্ম সবার আগে এসেছে এই ভারতবর্ষে? বলেন, কমেন্ট করেন তো দেখি। রাকিব কমেন্ট করেছে বৌদ্ধ। আচ্ছা, আরো কেউ কমেন্ট করেন দেখি। হিমু বলছে ইসলাম, দিবাকর বলছে হিন্দু, জাকিয়া বলছে বৌদ্ধ, সম্রান বলছে, আচ্ছা সমরুন খান আমি এতদিন মনে করতাম, কিন্তু আমি পরীক্ষা থেকে জানলাম সম্রান আপনার নাম। সম্রান বলছে ইসলাম, জহির বলছে বৌদ্ধ। আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের এই ভারতীয় উপমহাদেশে সবার পরে এসেছে যে ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছে মূলত 1204 সালের পরে, যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ভারতবর্ষ আক্রমণ করেন। এই ভারতবর্ষ আক্রমণ করার পরে তার হাত ধরে কিন্তু এই ভারতবর্ষে ইসলাম ধর্মের প্রচার প্রসার হয়েছে 1204 সালের পরে। ঠিক আছে, তো এখন দেখেন, হ্যাঁ, আমাদের এই ভারতবর্ষে এই 3টা ধর্মের মধ্যে সবার আগে এসেছে হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মটা পুরাতন। এখন দেখেন, বৌদ্ধ ধর্মটা হচ্ছে একটা নিরীশ্বরবাদী ধর্ম। নিরীশ্বরবাদী মানে বৌদ্ধ ধর্মে কিন্তু কোনো ঈশ্বরে বিশ্বাস নেই, ওরা একটা পরম শক্তিতে বিশ্বাস করে। বাট আমাদের ইসলাম ধর্ম বা হিন্দু ধর্মের মতো করে কোনো ঈশ্বরে বিশ্বাসী কিন্তু না বৌদ্ধ ধর্মটা, ওরা নিরীশ্বরবাদী ধর্ম। তো এখন
এই নানান পট পরিবর্তনে, নানান বিবর্তনের ধারায় একটা সময় ভারতবর্ষে হিন্দু ধর্মের একটু বিস্তার ঘটতে শুরু করলো নানান পট পরিবর্তনের প্রেক্ষাপটে। এখন ব্যাপারটা কি হয় দেখেন, যে ধর্মের বিস্তার কিভাবে হয় জানেন? একটা স্বাভাবিক প্রবণতা কি? স্বাভাবিক প্রবণতা হচ্ছে সাধারণত কোনো ধর্মগোষ্ঠীর মধ্যে যদি অন্য একটা ধর্ম সেখানে জায়গা করতে চায়, তাহলে টার্গেট করা হয় হচ্ছে সেই ধর্মগোষ্ঠীর যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের টার্গেট করে কিন্তু ধর্মান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়। তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্য থেকে যারা হিন্দু ধর্মে কনভার্ট হতে শুরু করলো, এদের একটা বড় অংশ হচ্ছে বৌদ্ধ ধর্মে যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এর কারণ কি দেখেন, খুব সাধারণ একটা কারণ আছে। বৌদ্ধ ধর্মে ঈশ্বরে বিশ্বাস নাই, হিন্দু ধর্মে অনেক দেবদেবীতে বিশ্বাস আছে। হিন্দু ধর্মে তো এক একটা সেকশনের জন্য এক একজন দেবদেবতা রয়েছেন। যেমন হিন্দু ধর্মে আমরা জানি যে ধন সম্পদের জন্য একজন দেবতা রয়েছেন, গানের জন্য একজন দেবতা রয়েছেন, বিদ্যার একজন দেবী রয়েছেন, তাই না? আলাদা আলাদা দেবী রয়েছেন, দেবদেবী রয়েছেন। তো ব্যাপারটা খেয়াল করেন কি ব্যাপারটা ঘটলো, যে নিরীশ্বরবাদী ধর্মের একটা সমস্যা আছে। ধরেন আমরা যারা হিন্দু বা মুসলিম, যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি বা আল্লাহ বিশ্বাস করি বা ভগবানে বিশ্বাস করি, তাদের যত বিপদেই আমরা পড়ি না কেন, যত বিপদই ঘটুক আমাদের জীবনে, আমরা কিন্তু একবার চূড়ান্ত রকম হতাশ হই না, কারণ আমাদের শেষ একটা আশ্রয়স্থল আছে। আমরা চিন্তা করি যে যাই হোক, আল্লাহ তো একজন আছে, ভগবান তো একজন আছে, তিনি আমাকে উদ্ধার করবেন, তার কাছে আমরা আশ্রয় চাই। একটা আস্থার জায়গা, একটা শেষ আশ্রয়স্থল আছে। কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, তাদের ক্ষেত্রে সমস্যাটা দেখেন, তারা যদি হতাশ হয়, তারা কিন্তু চূড়ান্ত পর্যায়ে হতাশ হন, কারণ তাদের কিন্তু এই শেষ আশ্রয়স্থল বলে কিছু নাই। তো বিষয়টা যেটা হলো, এই যে পিছিয়ে পড়া যে বৌদ্ধ জনগোষ্ঠী, যারা প্রচন্ড রকম ফ্রাস্ট্রেটেড, ডিসঅ্যাপয়েন্টেড নিজেদের জীবন নিয়ে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী না, রাজনৈতিক সামাজিক অধিকার তাদের নাই, এই ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া শুরু করলো, কারণ এখানে তাদের একটা আশ্রয়স্থল আছে, একটা ঈশ্বর আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুধু তাই না, এই ধর্মান্তরিত হওয়ার কারণই হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ধর্মান্তরিত হয় একটা নতুন এবং সমৃদ্ধ জীবনের আশায়। তো এইভাবে আসলে আস্তে আস্তে হিন্দু ধর্মের প্রভাব বাড়তে থাকলো। এবং হিন্দু ধর্মে তো নানান রকম তন্ত্রমন্ত্রের সাধনা ছিল, সেই তন্ত্রমন্ত্রের সাধনার প্রতি মানুষের এক ধরনের আগ্রহের জায়গা, আকর্ষণের জায়গা তৈরি হয়ে গেল। এই সামগ্রিক প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্ম কিছুটা কোণঠাসা হয়ে যেতে লাগলো। সেই সময় যারা বৌদ্ধ ধর্মগুরু ছিলেন, সেই সময় সেই বৌদ্ধ ধর্মগুরুদের বলা হতো সিদ্ধাচার্য। তাদেরকে কি বলা হতো? সিদ্ধাচার্য বলা হতো। সিদ্ধাচার্য মানে সিদ্ধযুক্ত আচার্য। সিদ্ধ মানে হচ্ছে যারা সাধনা করেন, হ্যাঁ, সাধনাকে বলা হয় সিদ্ধ। তো সাধনা দ্বারা যারা সিদ্ধ হন তাদেরকে বলা হয় সিদ্ধাচার্য। তো এই যে ধর্মগুরু যারা ছিলেন, বৌদ্ধ ধর্মগুরু সিদ্ধাচার্য, তারা চিন্তা করলেন যে এভাবে তো বৌদ্ধ ধর্মের যে মূল দর্শন, সেখান থেকে আমরা সরে যাচ্ছি। এই সমাজ তো তাহলে বৌদ্ধ ধর্মের ওই দর্শনকে ধারণ করতে পারছে না। এরা দ্রুত দেব দেবীতে বিশ্বাস করা শুরু করছে, তন্ত্রমন্ত্রের সাধনায় বিশ্বাস করা শুরু করছে। তো বৌদ্ধ ধর্ম দর্শন তো নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো সেই সময়টাতে এই সিদ্ধাচার্যরা সিদ্ধান্ত নিলেন, তো তাহলে বৌদ্ধ ধর্ম, এই ধর্মটাকে, এই ধর্ম দর্শনটাকে যদি আমাদের টিকে রাখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই সব লোকালয় ছেড়ে আমাদের একটু নির্জনে গিয়ে বসবাস করতে হবে। সাধকেরা কিন্তু সবসময় তাই করেন। আমাদের ইসলাম ধর্মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধনা করতেন কোথায় গিয়ে? ধ্যান করতেন কোথায় গিয়ে? হীরা পর্বতে গিয়ে, লোকালয় থেকে আড়ালে গিয়ে। ধ্যান সাধনা এইভাবেই হয়। তো তারা মনে করলেন যে তাহলে তাদের এই যে ধর্মদর্শন চর্চা, বৌদ্ধ ধর্মদর্শন চর্চা, এটা আসলে, এই সাধনা আসলে এখন লোকালয়ে বসে হবে না, এটা একটু আড়ালে গিয়েই করতে হবে। তো তারা সিদ্ধান্ত নিলেন যে তারা একটু পাহাড় পর্বত পরিবেষ্টিত নির্জন এলাকায় গিয়ে বসবাস করা শুরু করবে। তো তারা বসবাস শুরু করলেন। এই যে সিদ্ধাচার্যগণ, তারা ওখানে গিয়ে সাধনা করতে শুরু করলেন, সাধনা, বৌদ্ধ ধর্ম দর্শন চর্চা করতে শুরু করলেন। এই যে তারা যে সাধনা করতেন, এই সাধনাকে বলা হয় সহজ সাধনা। কি সাধনা? সহজ সাধনা বলা হয়। তারা সহজ সাধনা করতেন বলেই সেই সম্প্রদায়কে বলা হতো সহজিয়া সম্প্রদায়। সহজিয়া সম্প্রদায় বলা হতো কারণ তারা সহজ সাধনা করতেন। এই সহজ মানে কিন্তু ইজি না। এই সহজ শব্দের অর্থ আছে, দেখেন, সহজ শব্দের সহ মানে হচ্ছে সঙ্গে বা সাথে, আর জ মানে হচ্ছে জন্ম। তার মানে হচ্ছে জন্মের সাথে সাথে আমরা যেই জিনিসটা নিয়ে এসেছি, সেইটার সাধনা হচ্ছে সহজ সাধনা। জন্মের সঙ্গে সঙ্গে আমরা কি নিয়ে এসেছি? আমরা আমাদের শরীর নিয়ে এসেছি এবং আত্মা নিয়ে এসেছি। তো সহজ সাধনা হচ্ছে শরীর এবং আত্মার সাধনা, শরীর এবং আত্মার সাধনা। অর্থাৎ
এই পৃথিবীর অন্য সকল মোহমায়া থেকে মুক্ত হওয়ার সাধনা। এই সাধনার লক্ষ্য ছিল হচ্ছে শূন্যে পৌঁছানো। কোথায় পৌঁছানো? শূন্যে পৌঁছানো। শূন্যে পৌঁছানো মানে কি? মানে আমরা এসেছি শূন্য থেকে শূন্য হাতে, মারা গেলে সব ছেড়ে ছেড়ে শূন্য হাতে আবার আমাদের চলে যেতে হবে। অর্থাৎ এই পৃথিবীতে কোনো কিছুর সাথে আলটিমেটলি আমাদের কোনো সংযোগ থাকবে না। তাদের লক্ষ্য ছিল হচ্ছে শূন্যে পৌঁছানো, কোনো ধন সম্পদ, মায়া, মমতা, সম্পর্ক, বন্ধন, এই সকল কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে শূন্যে পৌঁছে যাওয়াটা তাদের সাধনা ছিল, সকল মোহমায়া থেকে মুক্ত হওয়ার সাধনা। এটা কিন্তু বৌদ্ধ ধর্মের সাধনা। তো এই সাধনা তারা করতে শুরু করলেন। তো তারা এক সময় চিন্তা করলেন যে তারা যে বৌদ্ধ ধর্মদর্শনটা চর্চা করছেন, এই ধর্মদর্শন তো তাদের সাধনার তো একটা ফল আছে, সেই সাধনার ফলগুলো তো লিখে যাওয়া লাগবে। এই ধর্মদর্শন যেটা তারা চর্চা করছেন সেটা তো লিপিবদ্ধ করে যাওয়া লাগবে। তখন তারা সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আমরা এটা লিখে নেব। এই যে তারা এটা লিখতে শুরু করলেন, কিভাবে লিখতে শুরু করলেন? গানের ফরম্যাটে, গানের আকারে লিখতে শুরু করলেন। আমাদের বাংলা সাহিত্যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ কিন্তু গান এবং কবিতার যুগ, সেখানে কোনো গদ্য ছিল না, গদ্য কিন্তু আধুনিক যুগের সৃষ্টি। তবে গানের ফরম্যাটে তাদের এই ধর্মদর্শন যে চর্চা, সেই সাধনা, এইগুলো লিখে রাখতে শুরু করলেন। এবং এই লিখে রাখার মধ্যে সঙ্গত কারণে তাদের যে জীবনযাপন, তাদের যেই জীবনের সমস্যা সংকুল অবস্থা, সেইগুলো কিছু কিছু ক্ষেত্রে এই গানের মধ্যে উঠে আসে। এই গানগুলোই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন, যেটাকে আমরা চর্যাপদ বলে জানি। দেখেন আমাদের বিশেষ বিগত সালের প্রশ্ন আছে যে চর্যাপদ কি। অপশনে থাকে গান, কবিতা, এরকম অনেকগুলো অপশন থাকে। মনে রাখবেন চর্যাপদ হচ্ছে একটি গান, এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শন সম্পর্কিত গান। ঠিক আছে? বৌদ্ধ ধর্মের নানান তত্ত্ব এখানে লিপিবদ্ধ আছে বা নানান দর্শন লেখা আছে। তো আমরা এই যে আমাদের যে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের যে সিদ্ধাচার্য ছিলেন, তারা যে এরকম ধর্মদর্শন চর্চা করতেন, একটা এই ধরনের গানের আকারে সেগুলো লিখে রাখতেন, এই জিনিসগুলো আমরা জানলাম কবে জানেন? আমরা এই জিনিসগুলো জানলাম 1882 সালে। 1882 সালে একজন ভদ্রলোক ছিলেন যার নাম হচ্ছে রাজা রাজেন্দ্রলাল মিত্র। রাজা রাজেন্দ্রলাল মিত্র। এই ভদ্রলোক 1882 সালে একটা গ্রন্থ লিখলেন। এই গ্রন্থটার নাম হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট, গ্রন্থটার নাম হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, এই নামে রাজা রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে একটি গ্রন্থ লিখলেন। যে গ্রন্থটি লিখলেন, এই গ্রন্থে তিনি সর্বপ্রথম ধারণা দিলেন যে নেপালের কোন একটা জায়গায় কিছু বৌদ্ধ পণ্ডিতেরা কিছু মানে সাহিত্য সাধনা করতেন, সাহিত্য চর্চা করতেন, এরকম একটা ধারণা দিয়েছেন। এই যে 1882 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র এই গ্রন্থে যে ধারণাটা দিলেন, এই ধারণার বশবর্তী হয়ে আমাদের একজন বিখ্যাত পণ্ডিত, যার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়, উপাধি কি? মহামহোপাধ্যায়। এই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই তথ্যের ভিত্তিতে নেপালে গেলেন, নেপালে ভ্রমণ করলেন এটা খুঁজে বের করার জন্য যে কি সাহিত্য ছিল সেগুলো আর একটু ভালো করে খুঁজে বের করার জন্য। প্রথম দুইবারে তিনি ব্যর্থ হলেন, কিছুই খুঁজে বের করতে পারলেন না। কিন্তু তৃতীয়বার যখন নেপাল ভ্রমণ করলেন 1907 সালে, কততম বার? তৃতীয়বারে। 1907 সালে তিনি যখন তৃতীয়বার নেপাল ভ্রমণ করলেন, সেখানে গিয়ে তিনি নেপালের রাজগ্রন্থাগার বা রয়্যাল লাইব্রেরিতে, নেপালের রাজগ্রন্থাগার বা যেটাকে বলা হয় রয়্যাল লাইব্রেরি, নেপালের সেই রয়্যাল লাইব্রেরিতে তিনি 4টি পুঁথি খুঁজে পান, পাণ্ডুলিপি, 4টি প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে পান, 4টি। এর মধ্যে একটি ছিল হচ্ছে চর্যাপদ, একটি হচ্ছে কৃষ্ণপাড় দোহা, একটি ছিল সরোহপাড় দোহা, আরেকটি ছিল হচ্ছে ডাকার্ণব। এই যে 4টি নিদর্শন, 4টি পাণ্ডুলিপি তিনি নেপালের রয়্যাল লাইব্রেরিতে খুঁজে পেলেন। এবার তিনি এগুলো নিয়ে চলে আসলেন। 4টি কিন্তু পেয়েছিলেন, চর্যাপদ, কৃষ্ণপাড় দোহা, সরোহপাড় দোহা, ডাকার্ণব। এবার এগুলো নিয়ে চলে আসার পরে এগুলো নিয়ে গবেষণা, বিস্তর বিচার বিশ্লেষণ হতে শুরু করলো। 9 বছর ধরে এই বিচার বিশ্লেষণ গবেষণা এগুলো চললো। এরপরে গিয়ে 1916 সালের, এই সালটা ভালো করে মনে রাখবেন, এটা বাংলা সাহিত্যের আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের প্রয়োজন হবে। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ নামে একটা সংগঠন,
এইটার কথাও, এই নামটাও আপনারা একটু ভালো করে মনে রাখবেন, বঙ্গীয় সাহিত্য পরিষদ, এটা আপনাদের অন্য আরেকটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হবে। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক একটি সংকলন প্রকাশিত হয়, যেটার নাম হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নামে এই 4টি পাণ্ডুলিপি সংকলন আকারে প্রকাশ করে বঙ্গীয় সাহিত্য পরিষদ 1916 সালে। এই যে, তাহলে যদি প্রশ্ন আসে চর্যাপদ কত সালে প্রকাশিত হয়? 1916 সালে। কে প্রকাশ করে? বঙ্গীয় সাহিত্য পরিষদ। এখন দেখেন, এইটা প্রকাশ হওয়ার পর একটা সমস্যা হলো। সমস্যা হচ্ছে আমাদের বাংলা ভাষার কাছাকাছি কিন্তু আরো 4টা ভাষা আছে, বাংলা, মৈথিলি, উড়িষ্যার ভাষা ওড়িয়া, আসামের ভাষা অসমিয়া, আর হিন্দি। এই 5টা ভাষা কিন্তু খুব কাছাকাছি ভাষা এবং অনেক মিল আছে। বিশেষ করে আপনি যদি দেখেন, অসমিয়া ভাষার বর্ণমালা কিন্তু বাংলা বর্ণমালার মতোই দেখতে একদম। ওরা যে কথা বলে, ওই কথাগুলো ওদের ভাষা আপনি বুঝতে পারবেন। আমাদের আঞ্চলিক ভাষার টানটুন যেরকম দিয়ে আমরা কথা বলি, অনেকটা সেই রকম ওদের ভাষা। আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ সেটিং এ যান, দেখবেন বাংলার বাইরেও আরো একটা ভাষা ওখানে থাকে, যেটা বাংলা বর্ণ দিয়ে থাকে, ওটা হচ্ছে অসমিয়া ভাষা। তো এই 5টা ভাষা যেহেতু খুব কাছাকাছি, সে কারণে এই 5টা ভাষার যে পণ্ডিতেরা ছিলেন, এই পণ্ডিতেরা একটু বাক বিতণ্ডায় জড়িয়ে গেলেন, একটু মতানৈক্যে পৌঁছালেন। মতানৈক্য কেন? সবাই বলতে শুরু করলেন যে এটা তো আমার ভাষার আদি নিদর্শন। মৈথিলির পণ্ডিতরা বলছেন আমার ভাষার, ওড়িয়ার পণ্ডিতরা বলছেন এটা আমার ভাষার, অসমিয়ার পণ্ডিতরা বলছেন আমার ভাষা, সবাই বলছেন আমার ভাষার আদি নিদর্শন। একটা কাড়াকাড়ি বেঁধে গেল। সেই সময়টাতে 1926 সালে আমাদের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখানে আমাদেরকে একটু সাহায্য করলেন। কত সালে? 1926 সালে। ব্যক্তির নাম কি? ডক্টর সুনীতি কুমার। 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটি গ্রন্থ লিখলেন। গ্রন্থটার সংক্ষিপ্ত নাম হচ্ছে ODBL। এটা খুবই বিখ্যাত একটা গ্রন্থ। ODBL মানে হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই নামে একটি গ্রন্থ লিখলেন 1926 সালে। এই গ্রন্থে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করলেন। কি নিয়ে আলোচনা করলেন? চর্যাপদের ভাষাতত্ত্ব নিয়ে। এবং এই ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করে তিনি সেখানে নানান যুক্তি এবং নানান উদাহরণ, নানান দৃষ্টান্ত প্রয়োগ করে দেখালেন যে চর্যাপদের যে ভাষারীতি বেশ প্রাচীন সময়ে আমাদের এই ভারতবর্ষে বাঙালি যারা ছিল তাদের ভাষারীতির সাথে অনেকটা মিলে যায়। তো তিনি এইটা এখানে বিশ্লেষণ করে দেখালেন এবং প্রমাণ করার চেষ্টা করলেন যে চর্যাপদ আসলে বাংলা ভাষার আদি নিদর্শন। ঠিক এর পরের বছর, এটা তো 1926 ছিল, ঠিক এর পরের বছর অর্থাৎ 1927 সালে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি গ্রন্থ লিখলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা গ্রন্থ লিখলেন। গ্রন্থটার নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। বুদ্ধিস্ট মিস্টিক সংস নামে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে একটি গ্রন্থ লিখলেন, যেই গ্রন্থে তিনি চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করলেন। চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করলেন এবং সেখানে তিনি দেখালেন যে চর্যাপদে যেই ধরনের ধর্মদর্শন রয়েছে, ওই সময়টাতে বাঙালিদের মধ্যেই এই ধরনের ধর্মদর্শন চর্চা হতো। এইটা দৃষ্টান্ত তিনি বিশ্লেষণ করে দেখানোর পরেই সবাই মোটামুটি মেনে নিল, হ্যাঁ তাহলে চর্যাপদ হচ্ছে বাংলা ভাষারই আদি নিদর্শন। তো চর্যাপদ তো আসলে সাধারণ মানুষের ভাষায় লেখা ছিল না, কারণ সিদ্ধাচার্যরা যখন তাদের এই ধর্মদর্শনগুলো, তাদের সাধনের কথাগুলো লিখে যাচ্ছেন, তখন তারা চিন্তা করলেন যে সাধারণ মানুষের ভাষায় লিখলে তো এটা হচ্ছে বিকৃত হয়ে যাবে, কারণ অলরেডি বৌদ্ধ ধর্ম বিকৃত হওয়া শুরু করেছে। হিন্দু ধর্মের তন্ত্রমন্ত্রণার সাধনা এবং দেবদেবীর যে সাধনা, সেইগুলোর কারণে, সেগুলোর প্রভাবে অলরেডি বৌদ্ধ ধর্ম বিকৃত হওয়া শুরু করেছে। তো তাহলে এটা সাধারণের ভাষায় লেখা যাবে না, এটা এমন একটা ভাষায় লিখতে হবে যে ভাষাটা পণ্ডিত জনের, শিক্ষিত জনের ভাষা হবে। তারা একটু এর মধ্যে ডুবলে পারে, একটু গবেষণা করলে, একটু বিশ্লেষণ করলে, একটু তাৎপর্য খোঁজার চেষ্টা করলে তারা মূল কথাটা ধরতে পারবেন। এরকম একটা ভাষায় তারা এটা লিখে গেলেন, এই সাহিত্য। তো যাই হোক, সেই কারণে এই চর্যাপদের ভাষা আসলে বোঝার মতো ছিল না। প্রথম এই চর্যাপদের যেই পদগুলো তার ব্যাখ্যা লিখেছিলেন যে ভদ্রলোক, তার নাম ছিল হচ্ছে মুনি দত্ত। দেখেন বলা হয়, এটা এক্ষেত্রে তথ্যটা হচ্ছে, আমি একটু মুছে দিতে চাই, আপনারা পরে এগুলো তুলে নেবেন। চর্যাপদের সংস্কৃত টিকাকার বলা হয়, চর্যাপদের সংস্কৃত টিকাকার। টিকাকার মানে হচ্ছে যিনি ব্যাখ্যা করেছেন।
চর্যাপদের সংস্কৃত টিকাকার যিনি, তার নাম হচ্ছে মুনি দত্ত। ইনি সর্বপ্রথম সংস্কৃত ভাষায় চর্যাপদের ব্যাখ্যা লিখলেন। ঠিক আছে, এই যে সংস্কৃত ব্যাখ্যা, এই সংস্কৃত টিকার তিব্বতী অনুবাদ, তিব্বতী কোন দেশের ভাষা? তিব্বত হচ্ছে নেপালের ভাষা। হ্যাঁ, তো এই ব্যাখ্যাগুলো, টিকাগুলো তিব্বতী ভাষায় অনুবাদ করেন যে ভদ্রলোক, তার নাম হচ্ছে কীর্তিচন্দ্র। কি নাম? কীর্তিচন্দ্র। ভালো করে মনে রাখবেন, চর্যাপদের সংস্কৃত টিকা লিখেছিলেন মুনি দত্ত, আর এই সংস্কৃত টিকার তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন যে চর্যাপদের মূল যে চর্যাপদ, সেই চর্যাপদের তিব্বতী অনুবাদ যিনি প্রকাশ করেছিলেন, চর্যাপদের তিব্বতী অনুবাদ যিনি প্রকাশ করেছিলেন, তার নাম ছিল হচ্ছে ডক্টর প্রবোধ কুমার বাগচি। ডক্টর প্রবোধ কুমার বাগচি। এটা তিনি করেছিলেন 1938 সালে। ঠিক আছে, তাহলে আবার ব্যাপারটা তথ্যটা আমি আরেকবার মনে করাই দিই। সেটা হচ্ছে চর্যাপদের সংস্কৃত টিকা লিখেছিলেন যে, তার নাম মুনি দত্ত। এই সংস্কৃত টিকা যিনি তিব্বতী ভাষা অনুবাদ করেছিলেন, তার নাম কীর্তিচন্দ্র। আর চর্যাপদের তিব্বতী অনুবাদ যিনি প্রকাশ করেছিলেন, তার নাম প্রবোধ কুমার বাগচি। এটা ছিল 1938 সালে তিনি চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন। ঠিক আছে, এখন আমরা এই পর্যায়ে একটু করতে চাই একটা কাজ, সেটা হচ্ছে চর্যাপদের সাথে কোন কোন লেখক জড়িত, কোন কোন নাম চর্যাপদের সাথে জড়িত এবং গুরুত্বপূর্ণ, সেটা আমরা একটু দেখে নিতে চাই। চর্যাপদ নিয়ে কারা কাজ করেছেন দেখেন। চর্যাপদ নিয়ে প্রথম কাজটা হয় 1920 সালে। 1920 সালে তার নাম হচ্ছে বিজয় চন্দ্র। বিজয় চন্দ্র মজুমদার নামে এক ভদ্রলোক 1920 সালে সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন। চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন। আচ্ছা, এরপরে 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত এই ভদ্রলোক 1946 সালে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব নিয়ে আলোচনা করেন। চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া আরেকজনের নাম বলতে চাই, তার নাম হচ্ছে ডক্টর তারাপদ মুখোপাধ্যায়। ডক্টর তারাপদ মুখোপাধ্যায় এই ভদ্রলোক প্রথম চর্যাপদের বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়ার গঠন নিয়ে আলোচনা করেন। ঠিক আছে, আমি আরেকবার তথ্যগুলো বলি। 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন। 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব নিয়ে আলোচনা করেন। ডক্টর তারাপদ মুখোপাধ্যায় চর্যাপদের বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়ার গঠন নিয়ে আলোচনা করেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, আমরা একটু এটা মুছে দিতে চাই। তো চর্যাপদের যে ভাষা, সেটাকে আমরা বলেছি কি, চর্যাপদের ভাষাটা একটু বোঝা যায় একটু বোঝা যায় না এরকম ভাষা। চর্যাপদের ভাষাকে বলা হতো, আমাদের হরপ্রসাদ শাস্ত্রীর মতে, হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে বলেছেন আলো আধারী ভাষা। কি ভাষা বলেছেন? আলো আধারী ভাষা। আর সংস্কৃত টিকাকার মুনি দত্ত চর্যাপদের ভাষাকে বলেছেন সান্ধ্য ভাষা। মুনি দত্ত কি বলেছেন? সান্ধ্য ভাষা। তাহলে হরপ্রসাদ রায় বলেছেন আলো আধারী ভাষা, মুনি দত্ত বলছেন সান্ধ্য ভাষা। দুইটা আসলে একই কথা। আলো আধারী মানে কি, যে আলোও নাই অন্ধকারও নাই, সন্ধ্যার সময়টা এরকম হয়, দিনের আলোও শেষ রাতে অন্ধকারও শুরু, এই রকম একটা সময়, আলো এবং অন্ধকারের মাঝামাঝি। তো দুইটা আসলে একই কথা। তো এটাকে আলো আধারী ভাষা বা সান্ধ্য ভাষা কেন বলা হয়েছে? কারণ চর্যাপদের ভাষাটা ওই যে বললাম, পড়লে মনে হয় যে এই বোঝা যাচ্ছে এই বুঝছি না, মানে বোধগম্যতার কাছাকাছি কিন্তু না বোঝার মতো জিনিস, মনে হয় এই বুঝছি এই বুঝছি না, আলো এবং অন্ধকারের মাঝামাঝি খেলা করছে এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে চর্যাপদের ভাষা। আর একটা জিনিস বলে রেখে, চর্যাপদের যে ছন্দ, চর্যাপদ কোন ছন্দে লেখা হয়েছিল যদি প্রশ্ন হয়, চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছিল। কোন ছন্দে চর্যাপদ লেখা হয়েছিল? মাত্রাবৃত্ত ছন্দে। ঠিক আছে, ওকে। এখন দেখেন, আমরা একটু চর্যাপদ যারা লিখেছেন এবং পদগুলো কিরকম কি ছিল সেগুলো একটু আলোচনায় যেতে চাই, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তো চর্যাপদে সব মিলে পদ ছিল কতটি? দেখেন, চর্যাপদে আমাদের সব মিলে মোট পদ ছিল হচ্ছে 50টি, মতান্তরে 51টি।
তবে 50টির পক্ষে মতামত বেশি। এখন পদ কি জিনিস? পদ হচ্ছে 10 চরণের কবিতা। 10 চরণের একটি কবিতাকে বলা হয় পদ। পদ মানে 10 চরণের কবিতা। তো মোট 50টি বা 51টি পদ ছিল। আর এই পদগুলো যারা লিখেছিলেন তাদের সংখ্যা ছিল হচ্ছে 23 জন, মতান্তরে 24 জন। এই 24 জনের মতটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কিন্তু 23 জন মতটাই বেশি গ্রহণযোগ্য, কারণ 24 জনের নাম পাওয়া গেলেও এর মধ্যে একজন আর কোনো পদ পাওয়া যায়নি। ঠিক আছে, তো সেই কারণে চর্যাপদের মোট পদকর্তা 23 জনই ধরতে হবে, তবে মতান্তরে 24 জন। তার মানে 23 বা 24 জন মিলে 50টি বা 51টি পদ লিখেছিলেন। এখন আমরা একটু আরেকটি তথ্য জানতে চাই যে এই যে পদগুলো, এই পদগুলো কিন্তু সব পাওয়া যায়নি। পদগুলো কিন্তু সব পাওয়া যায়নি। এর মধ্যে 24, 25 এবং 48 নম্বর পদ, এই 3টা পদ পাওয়া যায়নি। আর 23 নম্বর পদটা অর্ধেক পাওয়া গেছে। তার মানে এই যে 3 আর অর্ধেক মানে 3.5টা, তার মানে পাওয়া যায়নি হচ্ছে 3.5 পদ পাওয়া যায়নি। তাহলে পাওয়া গিয়েছে কয়টা? 46.5টা পদ পাওয়া গেছে। 46.5টা পদ পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে যদি বলে চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা কতটি, সেটা উত্তর হবে কি 46.5টি। 46.5টি পদ পাওয়া গেছে। দেখেন এই যে পদগুলো যারা লিখেছেন তাদের নামগুলো একটুখানি আমাদের জানা লাগবে, কারণ তাদের নাম ধরে অনেক প্রশ্ন আসে। আমি একটু লিখতে চাই, ধরেন বললাম লুই কুক্কুরি বিরুয়া গুন্ডরি, চাটিলো ভুসুকু কান্ন কামলি, সরহ সবর আর্য ঢেন্ঢন, দারিক ভাদে তারক কঙ্কন, মোহিত্তা বিনা শান্তি ডম্বি, জয় ধাম তন্ত্রী লারিডম্বি। এ হচ্ছে আমাদের মোট 24 জন পদকর্তার নাম। আবার বলছি, লুই কুক্কুরি বিরুয়া গুন্ডরি, চাটিলো ভুসুকু কান্ন কামলি, সরহ সবর আর্য ঢেন্ঢন, দারিক ভাদে তারক কঙ্কন, মোহিত্তা বিনা শান্তি ডম্বি, জয়ধাম তন্ত্রী লারিডম্বি। ওকে, এই যে 24 জন ভদ্রলোক, এনাদের নামের শেষে, এটা কিন্তু পুরো নাম না, নামের শেষে সবার নামের শেষে পাদনাম শব্দটা যুক্ত করা হতো। তাহলে এনাদের নাম হচ্ছে কিরকম? লুই পাদনাম, কুক্কুরি পাদনাম, বিরুয়া পাদনাম, এরকম। পরবর্তীতে পাদনাম থেকে নামটা বাদ যায়, তার সবার নামের সাথে যুক্ত হয় পাদ, লুই পাদ, কুক্কুরি পাদ। এই পাদ শব্দের অর্থ কি দেখেন, এই পাদ শব্দকে ভাঙলে হয় পদ যুক্ত অ। যারা পদ রচনা করেন তাদেরকে বলা হয় পাদ। তো যেহেতু এই লুই কুকুরে 24 জনে কি করতেন? পদ রচনা করেছেন, তাই না? চর্যাপদের পদ রচনা করেছেন, সেই কারণে তাদেরকে নামের শেষে পাদ শব্দটা যুক্ত হতো। পরবর্তীতে এই পাদ শব্দটা কাটা পড়ে তাদের নামের সাথে শুধু পা যুক্ত হয়, লুই পা, কুকুরি পা, এরকম। তো পা মানেই তো পদ, তাই না? পদ মানে পা। আবার দেখেন পা মানে কি? চরণ, তাই না? তো তারা কি লিখেছেন? চরণ লিখেছেন। 10 চরণের কবিতাকেই তো পদ বলা হয়। তাহলে যেহেতু তারা চরণ লিখেছেন বা পা লিখেছেন, সেই কারণে তাদের নামের শেষে পা শব্দটা যুক্ত করা হতো। ঠিক আছে, এখন দেখেন এই যে 24 জন, এই 24 জনের মধ্যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে লারিডম্বি, এই ব্যক্তির কোনো পদ খুঁজে পাওয়া যায়নি। যেহেতু এই ব্যক্তির কোনো পদ খুঁজে পাওয়া যায়নি, তাকে বলা হতো নামে মাত্র পদকর্তা। বলা হয় কি? নামে মাত্র পদকর্তা। যদি পরীক্ষা প্রশ্ন আসে চর্যাপদের নামে মাত্র পদকর্তাকে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে লারিডম্বি পদ, নামে মাত্র পদকর্তা, না কোনো পদ খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের 24 জন, এই 24 জনের মধ্যে অনেকেরই কিন্তু ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। মোটামুটি 6 জন আমরা পাই যারা ছদ্মনাম ব্যবহার করেছেন। 6 জন। আপনি সংক্ষেপে মনে রাখতে পারেন ডোকু কত তাস। ডোকু কত তাস, দেখেন ডোতে হচ্ছে ডম্বিপা, কু দিয়ে হচ্ছে কুক্কুরিপা, ক দিয়ে হচ্ছে আমাদের কঙ্কন পা, ত দিয়ে হচ্ছে
তন্ত্রীপা, তা দিয়ে হচ্ছে তারকপা, আর স দিয়ে হচ্ছে সবরপা। এই 6 জন ছদ্মনাম ব্যবহার করেছেন, ঠিক আছে, তাদের নিজেদের প্রকৃত নাম ব্যবহার করেন নাই। আচ্ছা, এছাড়া আমাদের এই 24 জনের মধ্যে বাঙালি ছিলেন কয়েকজন। এই 24 জনের মধ্যে বাঙালি ছিলেন মোটামুটি 8 জন ধারণা করা হয়। এটা আপনার মনে করে রাখতে পারেন ধাও 20 ডোজ, মানে মনে করেন 20 ডোজ দিতে বলছি, দাও 20 ডোজকে আমি ধাও 20 ডোজ বলছি। হ্যাঁ, দেখেন ধা দিয়ে হচ্ছে ধাম্পা, উ দিয়ে 3 জনের নাম আছে যাদের নামের শুরুতে উ আছে, লুই, কুক্কুরি এবং ভুসুকু। এই 3 জন, লুই, কুক্কুরি, ভুসুকু, এই 3 জন। বি দিয়ে হচ্ছে বিরুয়াপা, স দিয়ে হচ্ছে সবরপা, ডো দিয়ে হচ্ছে ডম্বিপা, জ দিয়ে হচ্ছে জয়পা মানে জয়নন্দীপা, না প্রণাম হচ্ছে জয়নন্দীপা। এই 8 জন বাঙালি ছিলেন। এই 8 জনের মধ্যে একজন ভদ্রলোক নিজেই নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন ভুসুকুপা। আচ্ছা, সুশান্ত বলছে শুধু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করলে ভালো হতো। ইম্পর্টেন্ট টপিকস বলতে কোনগুলো ইম্পর্টেন্ট টপিকস সুশান্ত? কোনগুলো ইম্পর্টেন্ট টপিকস একটুখানি আমাকে একটু জানান তো। ইম্পর্টেন্ট টপিকস বলতে আপনি কি বোঝাচ্ছেন, এটা একটুখানি আমাকে জানান। সুশান্ত একটুখানি কমেন্ট করেন যে ইম্পর্টেন্ট টপিকস বলতে কি বোঝাচ্ছেন। চর্যাপদের যেটুকু লাগবে। আচ্ছা সুশান্ত, চর্যাপদের কতটুকু লাগবে এটা কি কোথাও বলা আছে? আপনার কোনো পরীক্ষার কোনো সিলেবাসে বলা আছে চর্যাপদের এই এই তথ্যগুলো লাগবে, এই তথ্যগুলো লাগবে না? কথা বলা আছে? আর যে এত মনে থাকবে না, এটা যে আপনি বলছেন যে এত মনে থাকবে না, তো আপনি যদি চর্যাপদের এই তথ্যটুকু মনে না থাকে, আপনি যখন আধুনিক যুগে যাবেন, আধুনিক যুগে আপনার যদি খুব মিনিমাম বলি, মিনিমাম বিসিএসকে অন্তর্ভুক্ত করে যদি মিনিমাম বলি, তাহলে আধুনিক যুগে আপনাকে পড়তে হবে অন্তত 25 জন রাইটার। একদম সব ছেড়ে দিল, কোন রাইটার কোন গ্রন্থ লিখেছেন, কোন কবিতা লিখেছেন, কোন গ্রন্থের চরিত্র কি, এই যে অসংখ্য জিনিসপত্র, এগুলো আপনি কিভাবে মনে রাখবেন? আমি সব বাদ দিলাম, এই চর্যাপদের কথা বলছেন তো, শুধু যদি রবীন্দ্রনাথ বলি, যদি এইটুকু আপনি মনে রাখতে যদি বলেন যে এইটুকু মনে রাখতে পারবেন না, তাহলে শুধু রবীন্দ্রনাথ যদি বলি, রবীন্দ্রনাথ আপনি মনে রাখবেন কি করে? রবীন্দ্রনাথ তো এক চর্যাপদের যে আলোচনা, তার চাইতে অন্তত 4 গুণ আলোচনা হচ্ছে রবীন্দ্রনাথের। কিভাবে মনে রাখবেন বলেন? তো এত মনে থাকবে না, এই জন্য আমাদের পড়তেই হবে না, তাহলে তো না পড়লেই ভালো হয়। প্রত্যেকটা টপিক থেকে মোটামুটি 15-20টা তথ্য লিখে দিলাম, এগুলো মুখস্থ করে নিলে মনে থাকবে, কাজ হবে। আরেকটা কথা হচ্ছে শোনেন, আরেকটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে আমি চাইলেই খুব অল্প স্বল্প পড়ায় চলে যাওয়া আমার পক্ষে কোনো সমস্যা না। অল্প পড়াতে বলতে আমি টিচার হিসেবে আমারই তো সুবিধা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি সেইটুকু সেইভাবে পড়াবো যেইটুকু যেইভাবে আপনার প্রয়োজন হবে। এইটুকু আস্থা এবং এইটুকু নির্ভরশীলতা আমার উপর থাকতে হবে। কিন্তু এইটুকু নির্ভরশীলতা আমার উপর থাকতে হবে। আপনি শুধু নির্ভর করবেন, আপনি শুধু চিন্তা করবেন আপনি পড়বেন, কি পড়বেন, কিভাবে পড়বেন সেটা আমি বলে দেবো। আমি যা পড়াবো সেটা সে অনুযায়ী ফলো করেন। আর এটা কেন এত ডিটেল পড়া লাগবে সেটাও বলি। আপনি যেই পরীক্ষায় দেন না কেন, যেই পরীক্ষায় দেন না কেন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আর মধ্যযুগ থেকে প্রশ্ন কমন আসে। প্রাচীন যুগ আর মধ্যযুগের প্রশ্ন কোনোদিন একটা মানে আকাশ পাতাল থেকে প্রশ্ন হয় না। আধুনিক যুগের প্রশ্ন, আধুনিক যুগে আপনি যতই পড়ে ফাড়াই ফেলেন না কেন,
রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, শামসুর রহমান, বঙ্কিমচন্দ্র পড়ে ফাটায় ফেলেন, কিন্তু 1% নিশ্চয়তা নাই যে আপনি কমন পাবেন। কিন্তু প্রাচীন যুগ এবং মধ্যযুগ যেই পরীক্ষাতেই প্রশ্ন আসুক না এখান থেকে প্রশ্ন কমন আসে। তো সেই কারণে যেখান থেকে প্রশ্ন কমন আসে সেটা ডিটেল পড়বেন, সেটা ভালো করে পড়বেন। চর্যাপদটা যে এত ডিটেল পড়াচ্ছি এর প্রধানতম কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন কমন আসে, ঠিক আছে? সেই কারণে একেবারেই বিস্তারিত জানতে চাই, বিস্তারিতই পড়াবেন, আমরা আপনার ভরসা আছি ইনশাল্লাহ মেহেদি। হ্যাঁ, ঠিক আছে। সেই কারণে আপনি একেবারে চিন্তাই করেন না যে কি পড়া লাগবে কি পড়া লাগবে না, ওই চিন্তা আমি করে রেখেছি, আপনি চিন্তাই করেন না। আপনাদের কাজ হচ্ছে শুধু আমি যা পড়াচ্ছি সেগুলো আমার সাথে সাথে যান, আপনার ভালো করানোর দায়িত্ব আমার। এটা নিয়ে একেবারে চিন্তাই করেন না ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ ভরসা। আচ্ছা, আসেন আমরা যেখানে ছিলাম। তো যেটা বলছিলাম যে এই 24 জনের মধ্যে একজন ব্যক্তি নিজেই নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, তার নাম হচ্ছে ভুসুকুপা। নিজেই নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কে? নিজেই নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, নিজেকে বাঙালি পরিচয় যিনি দিয়েছেন তার নাম হচ্ছে ভুসুকুপা, ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে 24 জন এর মধ্যে একজন মাত্র নারী, তিনি হচ্ছেন কুক্কুরিপা। কুক্কুরিপা হচ্ছে নারী পদকর্তা। এটা কিন্তু বিগত সালের প্রশ্ন। চর্যাপদের নারী পদকর্তার নাম কি? কুক্কুরিপা, ঠিক আছে? যাকে অসাধারণ আছে স্যার, থ্যাংক ইউ। দেখেন, এই যে আমাদের 24 জন পদকর্তা, এনাদের মধ্যে কে কয়টা পদ লিখেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। তো মনে রাখবেন যে এই 24 জনের মধ্যে সবচাইতে বেশি পদ যিনি লিখেছেন তিনি কান্নপা, সবচাইতে বেশি 13টি পদ লিখেছেন। দ্বিতীয় সর্বোচ্চ পদ লিখেছেন হচ্ছে ভুসুকুপা, ইনি 8টি পদ লিখেছেন। তৃতীয় সর্বোচ্চ লিখেছেন হচ্ছে সরহপা, ইনি 4টি পদ লিখেছেন। আর 2টি করে পদ লিখেছেন 3 জন, আপনি সংক্ষেপে মনে রাখতে পারেন সালুস, 2টি করে। সাতে শান্তিপা, লুতে লুইপা, শতে সবরপা। সাতে শান্তিপা, লুতে লুইপা, শতে সবরপা, ঠিক আছে? এই 3 জন 2টা করে পদ লিখেছেন। তাহলে সর্বোচ্চ পদ লিখেছেন কান্নপা বা কৃষ্ণপা 13টি, দ্বিতীয় সর্বোচ্চ ভুসুকুপা 8টি, তৃতীয় সর্বোচ্চ সরহপা 4টি, আর শান্তিপা, লুইপা, সবরপা 2টি করে লিখেছেন। বাকি সবাই 1টি করে পদ লিখেছেন, আর পদ লেখেননি লারিডম্বিপা, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এই যে আমাদের পদকর্তারা মোট 50টি বা 51টি পদ লিখেছেন, এই তথ্যগুলো কিন্তু এই যে তথ্যগুলো এখন দিলাম এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো সব ইম্পর্টেন্ট। একটা জিনিস দেখেন, এখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে যদি প্রশ্ন করে চর্যাপদের আদি পদকর্তা কে, চর্যাপদের আদি পদকর্তা মনে রাখবেন যে আদি পদকর্তা, চর্যাপদের আদি পদকর্তা হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রীর মতে, হরপ্রসাদের মতে লুইপা, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা। এখন আমাদের হরপ্রসাদ লুইপাকে আদি পদকর্তা কেন বলেছেন? কারণ লুইপা কিন্তু চর্যাপদের প্রথম পদটি লিখেছেন, সেই কারণে তার নাম প্রথমে দিয়েছি। লুইপা চর্যাপদের প্রথম পদটি লিখেছেন, তাই লুইপাকে আদি পদকর্তা বলছেন হরপ্রসাদ শাস্ত্রী। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবরপাকে আদি পদকর্তা বলছেন। তার যুক্তি হচ্ছে কি, যে ইতিহাস বলে লুইপা ছিলেন সবরপায়ের শিষ্য, অর্থাৎ সবরপা লুইপায়ের গুরু ছিলেন, এবং সবরপা লুইপায়ের আগে জন্মগ্রহণ করেছেন, বয়সেও বড় ছিলেন এবং লুইপার গুরুও ছিলেন সবরপা। সেই কারণে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যদিও প্রথম পদ লুইপা লিখেছেন, কিন্তু যেহেতু সবরপা লুইপায়ের গুরু ছিলেন তার মানে অবশ্যই সবরপাই হচ্ছে চর্যাপদের আদি কবি, ঠিক আছে? তো যেই নাম ধরে প্রশ্ন আসবে সেই অনুযায়ী উত্তর করবেন। আর যদি বলে চর্যাপদের আধুনিকতম কবিকে, আধুনিকতম, চর্যাপদের আধুনিকতম কবিকে বললে 2 জন হবে উত্তর, একটা হচ্ছে ভুসুকুপা আর একটা হচ্ছে সরহপা। এই 2 জন হচ্ছে আধুনিকতম। পরীক্ষায় যে অপশনটা থাকবে সেটা উত্তর করবেন। হ্যাঁ, এই প্রশ্নটা বারবার ভুল হয়, রাইট, ঠিক আছে? তাহলে আধুনিকতম হচ্ছেন ভুসুক এবং সরহ, আর আদি পদকর্তা হচ্ছেন হরপ্রসাদের মতে লুইপা, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা। ক্লিয়ার? এইটুকু আপনারা একটুখানি কাজ করেন তো, এইটুকু একটা স্ক্রিনশট নেন তো,
এটুকু একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, এখন দেখেন কুক্কুরিপাড়ার নাম কুক্কুরি হয়েছিল কি জানেন? কারণ তিনি কুকুর পালতেন, কুক্কুরি পালতেন। কুক্কুরি মানে হচ্ছে মোরগ, মোরগ পালতেন বলে তার নাম হয়েছিল কুক্কুরিপা। যাই হোক, আমরা যেখানে যেতে চাই সেখানে যাই। তো এছাড়া আমাদের আরো কয়েকটা তথ্য গুরুত্বপূর্ণ আছে, আমরা একটু সেই দিকে এগোতে থাকি। এগুলো আমি মুছে দিলাম। তো দেখেন আমাদের চর্যাপদের কয়েকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো। যেমন প্রথমত বলে দিই যে লুই পা যে প্রথম পদটি লিখেছিলেন, চর্যাপদের প্রথম পদটি গুরুত্বপূর্ণ। পদটি হচ্ছে কা তরুবর পাঞ্চবিডাল, কা তরুবর পাঞ্চবিডাল, চঞ্চল চিয়ে পৈঠাকাল। এটা হচ্ছে চর্যাপদের প্রথম পদ, কা তরুবর পাঞ্চবিডাল, চঞ্চল চিয়ে পৈঠাকাল। খেয়াল করে দেখেন, কা মানে হচ্ছে বর্তমানে কায়া মানে শরীর, তরু মানে গাছ, তরুবর মানে গাছের মতো, মানে শরীর একটা গাছের মতো, পাঞ্চ মানে পাঁচ, শরীর একটা গাছের মতো যার 5টি ডাল রয়েছে। এখানে 5টি ডাল বলতে এখানে 5টি ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। হ্যাঁ, 5টি ইন্দ্রিয়, আমাদের 5টি ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, সেটা কথা বলছে। শরীর একটি গাছের মতো যার 5টি ডাল রয়েছে। চঞ্চল মানে অস্থির, আর চিয়ে মানে হচ্ছে চিত্ত বা চেতনা, পৈঠা মানে প্রবেশ করা, কাল মানে কিন্তু সময় না, এখানে কাল মানে হচ্ছে জম, নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন আমরা বলি 25শে মার্চ কাল রাত্রি, এটা কিন্তু কাল রাত্রি না, কাল রাত্রি মানে বিপদের রাত। কাল মানে হচ্ছে বিপদ বা জম। হ্যাঁ, এর মানে হচ্ছে শরীর হচ্ছে একটি গাছের মতো যার 5টি ডাল রয়েছে, 5টা ইন্দ্রিয় রয়েছে। এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমাদের যে চেতনাটা তৈরি হয়েছে, এই চেতনা যদি অস্থির থাকে, তাহলে সে অস্থির চেতনায় কাল বা বিপদ প্রবেশ করে। মানে ওই যে বলা হয় না যে বেশি উত্তেজিত হতে হয় না, উত্তেজিত হওয়ার সময় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। কেন? কারণ উত্তেজিত হওয়ার সময় যে সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণত সেই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেটাই বলছেন যে আমাদের শরীর একটা গাছের মতো যার 5টি ডাল রয়েছে, 5টি ইন্দ্রিয় রয়েছে, এবং এই ইন্দ্রিয় দ্বারা যে চেতনা তৈরি হয়, এই চেতনা যদি অস্থির থাকে, উত্তেজনাপূর্ণ থাকে, তাহলে সেখানে কিন্তু জম বা বিপদ প্রবেশ করে। এটা হচ্ছে আমাদের লুই পায়ের প্রথম পদ। খেয়াল করেন, এছাড়া আমরা কাহ্নপায়ের একটা পদ সম্পর্কে একটু জানতে চাই। কাহ্নপায়ের পদটার নাম হচ্ছে কাহ্নকহি গই করিব নিবাস। কাহ্নকহি গই করিব নিবাস, এখানে একটি তথ্য আমি দিতে চাই। এই যে কাহ্নপা নিজের লেখাতে নিজের নাম ব্যবহার করলেন, এরকম আগে কিন্তু চল ছিল যে লেখক নিজের লেখায় নিজের নাম ব্যবহার করেন। এই নিজের লেখায় নিজের নাম ব্যবহারকে বলা হয় ভনিতা। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, সে কারণে তথ্যটা জানিয়ে রাখলাম। ভনিতা, এই যেমন লালন শাহ নিজে লিখছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন নিজেই তার লেখার মধ্যে নিজের নাম বলছেন, এটাকে বলে ভনিতা। তো কাহ্নপা নিজের নাম ব্যবহার করছেন ভনিতা, এটাকে বলে ভনিতা, নিজের লেখায় নিজের নাম ব্যবহার করছেন। কাহ্ন গই করিব নিবাসে মানে হচ্ছে কাহ্ন বলেন গই করিব নিবাস, আমি কোথায় বাস করব। এই যে কাহ্ন গই করিব নিবাস, কাহ্ন বলছেন আমি কোথায় বাস করবো। এখানে দুইটা দিক আছে, একটা হচ্ছে তাদের যেই সিদ্ধাচার্যরা যে জীবনযাপন করেছেন সেই জীবনযাপনের দিক আছে, কারণ তারা তো একটু দারিদ্র্যের মধ্যে বসবাস করতেন, তাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল ছিল না, তারা পাহাড় পর্বত পরিবেষ্টিত এলাকায় গিয়ে বসতি স্থাপন করেন। তো তাই কাহ্ন বলছে আমি কোথায় বাস করবো, আমার তো কোনো আবাসস্থল নাই। আবার এর একটা দার্শনিক সত্য আছে, দার্শনিক সত্যটা হচ্ছে কাহ্ন বলছেন আমি কোথায় বাস করব, আমি তো এসেছি যখন, তখনও আমার কোনো আবাসস্থল ছিল না, আমি যখন চলে যাব তখনও কোনো আবাসস্থল থাকবে না, আমি কোথায় যাব জানি না, শূন্যে মিলিয়ে যাব, শূন্য থেকে এসেছি, তার মানে আমার কোনো স্থায়ী আবাসস্থলই কোথাও নাই। এটা বোঝাচ্ছেন কাহ্নপা এই লাইনটার মধ্য দিয়ে। ওকে, এরপরে আসেন আমরা কাহ্নপা ছেড়ে চলে যেতে চাই আরেকটি পদে, এটা খুবই গুরুত্বপূর্ণ পদ, সেটা হচ্ছে ভূষক উপায়ের একটা পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পূর্ব পরীক্ষা এসেছে। সেটা হচ্ছে অপনা মাংসে হরিণা বৈরী, অপনা মাংসে হরিণা বৈরী। খেয়াল করেন, অপনা মানে আপন বা নিজ, মাংসে হরিণা মানে হরিণ, বৈরী মানে বিপদগ্রস্ত।
হরিণ বিপদগ্রস্ত হয় নিজের মাংসের জন্যই, কারণ হরিণের মাংস অত্যন্ত সুস্বাদু, সেই কারণে মাংসাশী প্রাণীরা হরিণকে আক্রমণ করে। তো দেখেন এর এর অর্থটা হচ্ছে মানুষের গুণ এবং মানুষের যোগ্যতা, এটাই হচ্ছে মানুষের সবচাইতে বড় বিপদের কারণ হতে পারে। আপনার সবচেয়ে বড় সম্পদটাই আপনার সবচাইতে বড় বিপদের কারণ হতে পারে, এটাই বোঝাচ্ছে। হরিণের সবচাইতে বড় বিপদ কি? হরিণের মাংসের কারণে। আচ্ছা, আরেকটি পদ, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঢেনঢন পায়ের একটি পদ আছে, 33 নম্বর পদ। ঢেনঢন পায়ের 33 নম্বর পদ। ঢেনঢন পায়ের 33 নম্বর পদটা হচ্ছে, আমি একটু লিখতে চাই, এটা পরীক্ষায় বিগত সালে এসেছে। ঢেনঢন পা বলছেন, টালো তোমর ঘর নাহি পরবেশী, টালো তোমর ঘর নাহি পরবেশী, হারিত ভাত নাহি নীতি আবেশী। ব্যঙ্গ সংসার বড় হিল যা, দুহিল দুধুকি বেন্টে সামায়। খেয়াল করেন, টালো তোমর ঘর মানে টিলার উপর আমার ঘর। টিলা মানে কি? ছোট পাহাড়গুলোকে টিলা বলা হয়, আমি যেটা বললাম, তার পাহাড় পর্বত পরিবেষ্টিত এলাকায় থাকতেন। টিলার উপর আমার ঘর, নাহি পরবেশী, আমার কোনো পাড়া প্রতিবেশী নাই, যেহেতু তারা নির্জন এলাকায় গিয়ে বসবাস করতেন। হাড়িত ভাত নাহি নীতি আবেশী, হাড়িতে ভাত নাই। আমি আগেই বলেছি, যেহেতু তারা লোকালয় থেকে দূরে গিয়ে বসবাস করতেন সাহিত্য সাধনার জন্য, দর্শন চর্চার জন্য, সেই কারণে তাদের কিন্তু এরকম অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বিতা ছিল না। তো হাড়িতে ভাতও নাই, তাদের দারিদ্র্যপূর্ণ অবস্থাকে বোঝাচ্ছে। নীতি আবেশী, হাড়িতে ভাত নাই কিন্তু অতিথির আগমন আছে খুব। ব্যঙ্গ সংসার বড় হইল যাওয়া মানে ব্যাঙের মতো সংসার বেড়ে যাচ্ছে। দুহিল দুধুকি বেন্টে সময়, যেই দুধ দহন করা হয়েছে সেটা আবার গরুর বাটে ফিরে যাচ্ছে। এটা হচ্ছে ঢেনঢন পায়ের 33 নম্বর পদ। এর অর্থটা ইম্পর্টেন্ট হচ্ছে এই পদটা কার লেখা এবং এটা কত নম্বর পদ, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু মাথায় রাখবেন, পরে এটা নোট করে নেবেন। তো আসেন আমরা একটু আরেকজন ব্যক্তি নিয়ে একটুখানি ছোট্ট করে আলোচনা করতে চাই। ভুসুকুপাকে নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করতে চাই। খেয়াল করেন, ভুসুকুপা। এই ভুসুকুপা হচ্ছেন একমাত্র, যারা যেই 24 জন ছিলেন তার মধ্যে একমাত্র রাজপুত্র তিনি ছিলেন সৌরাষ্ট্রের রাজপুত্র। কোথাকার রাজপুত্র? ভুসুকুপা ছিলেন সৌরাষ্ট্রের রাজপুত্র। তার প্রকৃত নাম ছিল শান্তিদেব। ভুসুকুপা কেন বলা হতো? দেখেন, ভূ মানে হচ্ছে ভুক্তি, সু মানে হচ্ছে সুপ্তি, আর কু মানে হচ্ছে কুটির। ভুসুকুপা একটু অলস ধরনের ছিলেন, সারাদিন ঘরের মধ্যে বসে থাকতেন, তো সেই কারণে তার নাম তার বন্ধু বান্ধবরা দিয়েছিল ভুসুকুপা। দেখেন, কু মানে কুটির মানে ঘর, ভুক্তি মানে হচ্ছে ভেতরে থাকা, অবস্থান করা, ঘরের মধ্যে অবস্থান করে যে সুপ্ত অবস্থা থাকে, সুপ্ত মানে ঘুমিয়ে থাকা। তো ভুসুকুপা বেশিরভাগ সময় কাটাতেন ঘরের মধ্যে ঘুমিয়ে শুয়ে বসে, সেই কারণে তার নাম দেওয়া হয়েছিল ভুসুকুপা। সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন, প্রকৃত নাম শান্তিদেব। তো দেখেন, আরেকটা তথ্য একটু বলতে চাই যে কে কার গুরু ছিলেন, এই তথ্যটা একটু গুরুত্বপূর্ণ। একটা জিনিস মনে রাখবেন, আমাদের সবার আগে ছিলেন সবরপা। সবরপায়ের শিষ্য হচ্ছেন লুইপা। লুইপায়ের শিষ্য হচ্ছেন দারিকপা। দারিকপায়ের শিষ্য হচ্ছেন কঙ্কনপা এবং মোহিত্তাপা। এই তথ্যটা একটু মনে রাখবেন। তাহলে আমি আরেকবার বলে দিই, কঙ্কনপা আর মোহিত্তাপায়ের গুরু হচ্ছেন দারিকপা, দারিকপায়ের গুরু হচ্ছেন লুইপা, আর লুইপায়ের গুরু হচ্ছেন সবরপা। ওকে, এই আরেকটা জিনিস, সেটা হচ্ছে চর্যাপদে কোন জিনিসের নাম আছে আর কোন জিনিসের নাম নাই, কি আছে কি নাই সেই জিনিসগুলো। প্রথম কথা হচ্ছে, দেখেন আমি একটু লিখে দিই, চর্যাপদে প্রথম কথা 5টি ভাষার মিশ্রণ আছে। 5টি ভাষার মিশ্রণ, সেই 5টি ভাষা কি কি আমি বলে দিয়েছি ইতিমধ্যেই, বাংলা, মৈথিলি, ওড়িয়া, অসমিয়া এবং হিন্দি। চর্যাপদে কোটালের দুঃশাসনের কথা আছে। কার দুঃশাসন? কোটালের দুঃশাসনের কথা আছে। চর্যাপদে 6টি প্রবাদ বাক্য আছে। চর্যাপদে বিবাহের চিত্র আছে। বহু বিবাহের কথা আছে। মদ খাওয়ার কথা আছে।
দাবা খেলার কথা আছে, বস্ত্র উৎপাদনের কথা আছে, নদীর কথা আছে, জলদস্যুর কথা আছে। চর্যাপদে কিসের কথা আছে, এগুলো গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে সকল যে চিত্র, যে জিনিসগুলোর বর্ণ চর্যাপদে আছে, এই জিনিসগুলো এক করলে দেখা যায় যে চর্যাপদে সমগ্র পূর্ব ভারতীয় চিত্র প্রকাশিত হয়েছে। সমগ্র পূর্ব ভারতীয় চিত্র। সুন্দর করে এটা একটু তোলেন। ওকে, আচ্ছা এখানে আমি একটু কমেন্ট পড়ি। কুক্কুরিপা, আচ্ছা আচ্ছা, না না কুক্কুরিপা, আমি এটা মিস্টেক করেছি, মানে বলতে ভুলে গেছি। কুক্কুরিপা কিন্তু আসলে দুইটি না, কুক্কুরিপা 4টি পদ লিখেছিলেন সর্বমোট। কুক্কুরি পদের একটি পদ পাওয়া যায়নি। হ্যাঁ, অসমীভবন বলে তো কোনো কিছু নাই সুশান্ত, ওটা সমীভবন। অসমীভবন বলে কোনো কিছু নাই তো। ওকে, ঠিক আছে, বলেন কোনো প্রশ্ন থাকলে বলেন। আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। চর্যাপদে আলোচনা শেষ, কোনো প্রশ্ন থাকলে এটা একটু আমাকে বলতে পারেন। সাহিত্যের উপর পিডিএফ দেব, সমস্যা নেই। আচ্ছা, বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কুক্কুরিপা না হয়ে চন্দ্রাবতী হয়েছেন কেন? খুবই চমৎকার প্রশ্ন। চন্দ্রাবতী কিন্তু মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম কবি ছিলেন। এখন বিষয় হচ্ছে যারা চর্যাপদ লিখেছেন, চর্যাপদের কবিদেরকে কেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হিসেবে ধরা হয়নি, সেটা একটা হচ্ছে খুবই কনফিউজিং কোয়েশ্চেন। আচ্ছা, আমি আপনার এই কোয়েশ্চেনের উত্তর কি হতে পারে আমি খুঁজে বের করার চেষ্টা করব।
নতুন চর্যাপদ নিয়ে কোনো আলোচনা নাই, নতুন চর্যাপদ বলে কোনো কিছু পরীক্ষায় আসার সুযোগ তেমন একটা নাই। যাই হোক, তো আচ্ছা, সমীভবন কি এটা প্রশ্ন করেছেন হচ্ছে কে, সুশান্ত। সমীভবন হচ্ছে, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে এটা কি পরীক্ষায় এসেছিল সমীভবন। সমীভবন হচ্ছে যখন কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হয়ে একই রকম আরেকটি ব্যঞ্জনধ্বনি তৈরি হয়। যেমন আমরা শিখেছিলাম চক্র থেকে চক্ক। তাহলে এই যে র ফলা পরিবর্তন হলো, পরিবর্তন হয়ে একটা ক ছিল তার সাথে আরেকটা ক তৈরি হলো। কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হয়ে যদি একই রকম আরেকটা ব্যঞ্জনধ্বনি তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় সমীভবন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি ক্লাস শেষ করব কিনা, নাকি কোনো প্রশ্ন আছে কিনা? তো চর্যাপদটা আমাদের বিশেষ পরীক্ষা যেমন প্রাচীন এবং মধ্যযুগ থেকে 5টা প্রশ্ন আসে, 5টাই কিন্তু কমন আসে। হ্যাঁ, এবং অন্যান্য পরীক্ষাতেও যে আমাদের চর্যাপদ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু সব কমন প্রশ্ন আসে। সেই কারণে চর্যাপদটা প্রাচীন যুগটা একটু ভালো করে পড়তে হবে, প্রাচীন যুগ আর মধ্যযুগ, এখান থেকে প্রশ্ন সরাসরি কমন আসে। তো এখান থেকে প্রশ্ন মিস হওয়া যাবে না। আধুনিক যুগে আপনি যতই পড়েন নিশ্চয়তা দিয়ে বলা সম্ভব না যে কয়টা কমন পাবেন কয়টা পাবেন না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে যাকে, এটাও সঠিক কথা বলছেন। কুক্কুরিপা যে আসলে নারী ছিলেন এটা নিয়েও কিন্তু কনফিউশন আছে, এটা কিন্তু নিশ্চিত নয়। তবে বেশিরভাগ সাহিত্য বিষয় এটাতে একমত যে তিনি নারী পদকর্তা ছিলেন। তবে এটা কিন্তু এটা এটা যাকে একদম রাইট ধরেছেন, এটা হচ্ছে উনি এটা কিন্তু সুনিশ্চিতভাবে বলা হয় না, তবে মোটামুটি ধরে নেওয়া যায়। আচ্ছা, আগের দিনের কোয়েশ্চেন সলভ করলে ভালো হতো, প্রগত পরাগত এগুলো সমস্যা। আধুনিক যুগে আর কোন চর্যাপদ না, আধুনিক যুগের কোনো মানে চর্যাপদ তো একটাই। ঠিক আছে, চর্যাপদ একটাই। আচ্ছা, প্রগত পরাগত এগুলো সমস্যা, আমরা সমস্যা সমাধানে ক্লাস করব সুশান্ত। ঠিক আছে, আগের দিনের কোয়েশ্চেন সলভ করলে ভালো হয়। আগের দিনের কোয়েশ্চেনটা তো আমার কাছে কি এই মুহূর্তে আছে? একটু একটু অপেক্ষা করেন, আমি আগের দিনের প্রশ্নটা খুঁজে বের করি পাই কিনা। আচ্ছা দেখেন, আগের দিনের প্রশ্নটা আমি একটুখানি আগের দিনের প্রশ্ন নিয়ে কথা বলে নিই। আগের দিনের প্রশ্ন আমি প্রশ্নগুলো উত্তর বলছি এবং কেন হয়েছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ভালো করে একটু খেয়াল করেন। আগের দিন আমাদের প্রশ্ন ছিল হচ্ছে বাংলা বর্ণমালায় ওই এবং ও কি। বাংলা বর্ণমালায় ওই এবং ও হচ্ছে যৌগিক বর্ণ। এটা অনেকে যৌগিক ধ্বনি মনে করতে পারেন, কিন্তু যখনই বর্ণমালা কথাটা উল্লেখ করে দেবে তখন এটা যৌগিক বর্ণ উত্তর করতে হবে। ঠিক আছে, বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কয়টি? 3টি। এটা আমরা ইতোমধ্যেই অসংখ্যবার আলোচনা করেছি। নাসিক্য ধ্বনি বললে 3টি, নাসিক্য বর্ণ বললে 7টি। ভাষার মৌলিক উপকরণ কোনটি? ভাষার মৌলিক উপকরণ বললে বাক্য, উপাদান বললে ধ্বনি। উপকরণ বললে বাক্য, উপাদান বললে ধ্বনি। উচ্চারণের একক অক্ষর, এটা আমরা কিন্তু পড়ার সময় বলে দিয়েছিলাম যে উচ্চারণের একক অক্ষর। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? বাগধারা অর্থতত্ত্ব আলোচ্য বিষয়, এটা সবাই পরীক্ষায় সঠিক উত্তর দিয়েছিলেন দেখলাম। গীতাঞ্জলিতে কয় অক্ষর আছে? এটাও সবাই সঠিক উত্তর দিয়েছিলেন। গীতাঞ্জলিতে 4টি অক্ষর আছে, গি তান জো লি, 4টি অক্ষর। অহংকার শব্দের সন্ধি বিচ্ছেদ, ঘ নম্বরটা হবে অহম, ময়ের নিচে একটা হস চিহ্ন যোগকার। আমরা নিয়ম শিখেছিলাম শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে সে অনুস্বারের জায়গায় ময়ে হস বসাতে হয়। কোনটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধির উদাহরণ? এটার উত্তর হচ্ছে পরিষ্কার। আমি বলে দিয়েছিলাম যে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি এবং নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এই কয়টা একটু মুখস্থ করবেন। আমি কিন্তু এটার ছবি দিয়ে দিয়েছিলাম গ্রুপে। নিপাত নিষিদ্ধ স্বরসন্ধির উদাহরণ গবাক্ষ, মুখস্থের জিনিস। পরের ইকার আগে উচ্চারিত হলে তাকে বলা হয় অপিনিহিত। এটা আমরা পড়ার সময় পড়েছিলাম যে পরের ইকার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনের আগে ইকার উকার উচ্চারিত হলে সেটা অপিনিহিত বলে। যেমন আমরা উদাহরণ করেছিলাম আজি থেকে আইজ, সত্য থেকে সত্য। দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে বলে বিষমীভবন, অর্থাৎ দুইটা একই রকম বর্ণের মধ্যে একটা পরিবর্তন। যেমন লাল থেকে নাল, লাল থেকে নাল হয়েছে না। শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর, এই যে শরীর থেকে শরীর, দুইটা রয়ের জায়গায় একটারও পরিবর্তন হয়ে ল হয়ে গেল। দুইটা একই রকম বর্ণের মধ্যে একটা পরিবর্তন হলে সেটা হচ্ছে বিষমীভবন। সংজ্ঞায় বলা হচ্ছে দুটি সমবর্ণের মানে দুটি একই বর্ণের একটি পরিবর্তন হলে তাকে বিষমীভবন বলে।
ফলাহার থেকে ফলার, এটা হচ্ছে অন্তর্হতির উদাহরণ। অন্তর্হতিতে আমরা পড়েছিলাম শব্দের মধ্যেকার কোনো একটা ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায় তাহলে সেটাকে বলা হয় অন্তর্হতি। কোন বর্ণের সঙ্গে সাথে মূর্ধন্য হয়? এটা ট বর্ণের সঙ্গে। আমরা বলেছিলাম 3টা বর্ণের পরে মূর্ধন্য হয়, রি, র, মূর্ধন্য স, এর পরে মূর্ধন্য হয়। আর ট বর্গের বর্ণের সাথে মূর্ধন্য হয়, ট, ঠ, ড, ঢ এর সাথে হলে মূর্ধন্য। এখানে যেহেতু প্রশ্নের মধ্যে সাথে বলা হয়েছে সে কারণটা ট হবে। কোনটি সাধিত মূর্ধন্য স্বর উদাহরণ? সাধিত মূর্ধন্য স্বর মানে হচ্ছে কোনটি নিয়ম মেনে মূর্ধন্য স্বর হয়েছে। এটা হচ্ছে তৃষ্ণা। এই তৃষ্ণার তয়ের সাথে একটা রিকার আছে, আমরা জানি রিকারের পরে রি এর পরে মূর্ধন্য স বসে। তো এই তৃষ্ণা শব্দটিতে নিয়ম মেনে মূর্ধন্য স হয়েছে, বাকি 3টাতে কিন্তু স্বভাবতই মূর্ধন্য স হয়েছে। নিচের কোন বানানটি অশুদ্ধ? পরগনা বানানটি অশুদ্ধ। পরগনা বানানের দন্ত না হবে, কারণ পরগনা একটা বিদেশি শব্দ। বাংলা বর্ণমালা অসংযুক্ত বর্ণ 50টি, এটি কিন্তু আমরা লিখে দিয়েছিলাম যে অসংযুক্ত বর্ণ মানে হচ্ছে বর্ণমালার যে 50টি বর্ণ আছে 50টি অসংযুক্ত বর্ণ। বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে, এটা আমাদের ভাষার অধ্যায়ের মুখস্থের জিনিস। মই শব্দটির রস্যই হচ্ছে অর্ধস্বর, এটি কিন্তু আমি সরাসরি বলে দিয়েছিলাম ওই দিন না তার পরের দিনের ক্লাসে কিন্তু এটা আমি বলে দিয়েছিলাম যে যদি শুধু বলে রস্যই কোন ধরনের ধ্বনি তাহলে এটা হবে রস্যস্বর, কিন্তু যদি বলে মই শব্দটির রস্যই কোন ধরনের ধ্বনি এরকম যদি একটা শব্দ দিয়ে বলে তাহলে সেই ক্ষেত্রে এটা হতে হবে অর্ধস্বর। কোন শব্দটিতে অধ্বনির সংবিত উচ্চারণ আছে? এই উচ্চারণটা সম্ভবত আমি সেদিন স্কিপ করেছিলাম, উচ্চারণটা আমি পরে কোনো একদিন করিয়ে দেবো। এখানে উত্তর হবে হচ্ছে অতীত। অধ্বনিটা ও এর মতো উচ্চারণ হলে সেটাকে সংবৃত উচ্চারণ বলে। মাহাত্ম্য শব্দের যুক্ত বর্ণ, এটা সবাই সঠিক উত্তর দিয়েছেন, ত যুক্ত ম যুক্ত অন্তস্থ জ, ত এবং ম এর নিচে হস চিহ্ন। এই হচ্ছে আমাদের সমাধান। তো যাই হোক, আজকে আপাতত আমাদের এই পর্যন্তই। তাহলে আপনাদের আগামী দিনের কাজ হবে অবশ্যই আগামী দিন আপনারা ভালো করে চর্যাপদের আমাদের যুগ বিভাগ এবং চর্যাপদটা ভালো করে পড়ে আসবেন। আর আমরা আগামী দিন ইনশাআল্লাহ চর্যাপদের পদে মধ্যযুগের আলোচনা আমরা শুরু করবো, অন্ধকার যুগ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।